নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ রিমান্ডে। মানহানির মামলায় আগাম জামিন পেলেন সংসদ সদস্য আমির হামজা। হযরত শাহজালাল সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার। কিশোরগঞ্জে দোকানের দখল নিয়ে যুবক খুন, পুকুরে মিলল নারীর মরদেহ। যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চাপে পড়ে বিশ্বকাপের প্রাইজ মানি বাড়ানোর ঘোষণা ফিফার। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যশোরের শার্শায় ঐতিহাসিক উলশি খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন শেষে এক বিশাল সমাবেশে নারীদের জন্য যুগান্তকারী এলপিজি কার্ড প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ফ্যামিলি ও কৃষি কার্ডের পর এবার রান্নার কষ্ট লাঘবে মা বোনদের হাতে এই বিশেষ গ্যাস কার্ড পৌঁছে দেওয়া হবে। এছাড়া নারীদের উচ্চশিক্ষায় বিপ্লব ঘটাতে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করার পাশাপাশি মেধাবীদের জন্য বিশেষ উপবৃত্তির প্রতিশ্রুতি দেন তিনি। প্রধানমন্ত্রী আরও নিশ্চিত করেন যে আগামী 5 বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের ধর্মগুরুদের জন্য সরকারি সম্মানী প্রদানের কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ 27 এপ্রিল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন। এর আগে গত 25 মার্চ মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার নথিসূত্র অনুযায়ী 2024 সালের 19 জুলাই মিরপুর 10 এলাকায় শান্তিপূর্ণ ছাত্র জনতার উপর নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচারে গুলি বর্ষণের ফলে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2025 সালের জুলাই মাসে নিহতের স্ত্রী লিজা মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছিলেন। তদন্ত কর্মকর্তার 7 দিনের আবেদনের প্রেক্ষিতে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করায় এখন গোয়েন্দা জালে বেরিয়ে আসবে জুলাই হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য। মূলত আন্দোলন দমনে সামরিক গোয়েন্দা সংস্থার প্রভাব খাটানোর অভিযোগেই ফেঁসে গেছেন এই সাবেক প্রভাবশালী কর্মকর্তা। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়েরকৃত মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর নেতা আমির হামজা। আজ বিচারপতি KM জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে 8 সপ্তাহের আগাম জামিন প্রদানের আদেশ দেন। গত মার্চ মাসে এক জুম্মার খুতবায় মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে সিরাজগঞ্জের আদালতে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। নিম্ন আদালতে হাজির না হওয়ায় গত 21 এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ম্যাজিস্ট্রেট। আজ হাইকোর্টে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। আদালত জামিন দেওয়ার পাশাপাশি তাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন। মূলত ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে দণ্ডবিধির 296-500 ধারায় এই আইনি বেড়াজালে জড়িয়েছিলেন এই সংসদ সদস্য। আপাতত উচ্চ আদালতের এই আদেশে গ্রেপ্তার এড়াতে সক্ষম হলেন তিনি। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার সতর্কতা জারির পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা বার্তার প্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিশেষ করে জাতীয় সংসদ, সামরিক স্থাপনা ও জনগুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর বিমানবন্দরের অ্যারাইভাল ও ডিপার্চার পয়েন্টে তল্লাশি গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহমেদ শামীর সঙ্গে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের যোগাযোগের তথ্য মেলায় এই উদ্বেগ আরও বেড়েছে। যদিও বেবিচক একে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা বলছে, তবে সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন ও রাতে অব্যবহৃত বিমানবন্দরগুলোতেও বাড়তি পাহারার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতা নস্যাৎ করতেই এই আগাম প্রতিরক্ষা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে প্রতিটি প্রবেশ পথে কঠোর স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যাত্রীদের চলাচল করতে হচ্ছে।
কিশোরগঞ্জ শহরে দোকানের মালিকানা নিয়ে পারিবারিক বিরোধের জেরে শামীম নামের এক রং মিস্ত্রিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সকালে শহরের হারুয়া এলাকায় আপন ফুফাতো ভাইয়ের ছেলের ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, বাসার সামনের দোকানের ভাড়াটিয়াকে কেন্দ্র করে তর্কের এক পর্যায়ে শামীমকে তার নিজ ঘরেই কুপিয়ে পালিয়ে যায় ঘাতক লিঙ্কন। পুলিশ অভিযুক্তকে ধরতে বর্তমানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এদিকে একই দিন বেলা 11টার দিকে সদর উপজেলার সাদুল্লার চর এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর পরিচয় কিংবা মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জোড়া এই ঘটনায় পুরো জেলা জুড়ে চাঞ্চল্য আতঙ্কের সৃষ্টি হয়েছে। সদর মডেল থানার ওসি জানিয়েছেন, উভয় ঘটনায় গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মূলত পারিবারিক কলহ ও রহস্যজনক মৃত্যুতে আজ জেলাবাসীর দিনটি শুরু হয়েছে চরম অস্থিরতায়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসলামাবাদে তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের একগুঁয়েমি ও অযৌক্তিক দাবির কারণে আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিধ্বংসী সংঘাতের পর 8 এপ্রিল থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর ছিল। এই বিরতির মাঝে পাকিস্তানের সমঝোতা বৈঠক চললেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও ইরান এখন পর্যন্ত দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজি হয়নি। আব্বাস আরাকচি বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে রাশিয়ায় অবস্থান করছেন। বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা ও হরমুজ প্রণালীর অচল অবস্থার প্রেক্ষাপটে এই কূটনৈতিক টানাপোড়েন পুরো মধ্যপ্রাচ্যকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তেহরানের সাফ কথা, ওয়াশিংটন তাদের অবস্থান পরিবর্তন না করলে আলোচনার টেবিলে ফেরা সম্ভব নয়। এবারে খেলার খবর। 2026 বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর প্রাইজ মানি ও ফি বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর উচ্চ পরিচালন ব্যয় এবং চড়া করের আশঙ্কায় ইউরোপীয় ফেডারেশনগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির দাবি জানালে শেষ পর্যন্ত নথি স্বীকার করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। শুরুতে $727 মিলিয়ন প্রাইজ ফান্ড ঘোষণা করা হলেও এখন তা আরও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দলগুলোর কোয়ালিফাইং ফি এবং 211টি সদস্য দেশের জন্য ফিফা ফরওয়ার্ড উন্নয়ন তহবিলের পরিমাণও বাড়ানো হচ্ছে। ফিফা এই 4 বছরের চক্রে $13 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে, যার $9 বিলিয়ন আসবে শুধু এই টুর্নামেন্ট থেকে। আগামী মঙ্গলবার ভ্যাঙ্কুভারের ফিফা কাউন্সিলের বৈঠকে এই বর্ধিত তহবিলের চূড়ান্ত রূপরেখা অনুমোদিত হবে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে করের হারের ভিন্নতা এবং উচ্চ ভ্রমণ ব্যয়ের ধাক্কা সামলাতে এই ঐতিহাসিক আর্থিক বুস্ট দিচ্ছে ফিফা। এর ফলে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলো এখন আগের চেয়ে অনেক বেশি লভ্যাংশের মুখ দেখবে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।